আমি সবার সামনে স্বীকার করি, হ্যাঁ, সব কাজ করে দেবরাজ। আমার তাতে কোনো সংকোচ নেই, কোনো লজ্জা নেই, কোনো দ্বিমত নেই। কারণ যেদিন দেবরাজের সঙ্গে 7 পাকে বাধা পড়েছিলাম, বোধহয় আপনার বিয়ের মন্ত্রটা ভালো করে জানা নেই। একজন স্ত্রীর সমস্ত কাজে একজন স্বামী তার পাশে থাকে। আপনার স্বামী চুরি করলে আপনি জেলে যাবেন না। যে এই এলাকায় চাকরি বিক্রির অন্যতম এজেন্ট হলো দেবরাজ চক্রবর্তী। এলাকার সিন্ডিকেট রাজ চলছে, প্রত্যেক জায়গায় তোলাবাজি চলছে। দায় আপনি কি নেবেন? আমরা কাজ করেছি, আমরা উন্নয়ন করেছি, আমরা কোনো কম্পিটিশনে তো নামেনি। তো আমরা মানুষের কাজ করতে ভালোবাসি। তো আরও অনেক অনেক কিছুভাবে মানসিকতা বদলাতে হবে। উত্তর 24 পরগনার রাজনৈতিক মানচিত্রে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে একদিকে যেরকম উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত এবং অন্যদিকে নিম্ন মধ্যবিত্ত মানুষজনেরও বসবাস। 26 বিধানসভা নির্বাচনে আবারও রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের ভরসার মুখ অদিতি মুন্সি। 21 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। আর এবারও তাঁর উপর আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত জগৎ থেকে রাজনীতিতে আসা অদিতি মুন্সি মূলত বাংলা ভক্তিগীতি ও কীর্তনের জন্য বাংলার ঘরে ঘরে জনপ্রিয়। সারেগামা পায়ের মঞ্চ থেকে 2021 বিধানসভার অন্দর তাঁর যাত্রা ছিল উল্কার মতো। এক নজরে দেখে নিন গত বিধানসভা নির্বাচনের ফলাফল। এবার লড়াইটা অন্য মেজাজের। অদিতি মুন্সির বিপরীতে লড়ছেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তিনি দাবি করেছেন তার আসল লড়াই অদিতি মুন্সির সঙ্গে নয়, বরং তার স্বামী দেবরাজের সঙ্গে। বিধায়ক আসলে কে? ভোটের মুখে এই প্রশ্ন উস্কে দিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। তৃণমূলের জোর কদমে দেওয়াল লিখন আর প্রচারের মাঝেই বিজেপি প্রার্থী তরুণজ্যোতিও কোমর বেঁধে নেমেছেন। এখানকার অ্যাকচুয়াল বিধায়কটা কে মানুষ জানে। আপনি বলেন এক হয়ে কাজ করেন, এক হয়ে কাজ করাটা ইজ ডিফারেন্ট থিং। বাট একজন দুর্নীতি করবে, দুর্নীতি ঢাকার জন্য স্বচ্ছ একটা মুখোশ রাখা হবে, তা তো হতে পারে না। মুখোশ সরানোর সময় চলে এসেছে। রাজারহাট গোপালপুর বিধানসভার মানুষ রাবার স্ট্যাম্পটাকে চিনে ফেলেছে। শুধু শুনতে পাচ্ছি তারা নাকি বলছে অদিতি মুন্সি নামে সব কাজ করে দেবরাজ। বলছে না? আপনাদের কানে এসছে না সে কথা? আমি সবার সামনে স্বীকার করি, হ্যাঁ, সব কাজ করে দেবরাজ। আমার তাতে কোনো সংকোচ নেই, কোনো লজ্জা নেই, কোনো দ্বিমত নেই। কারণ যেদিন দেবরাজের সঙ্গে 7 পাকে বাধা পড়েছিলাম, বোধহয় আপনার বিয়ের মন্ত্রটা ভালো করে জানা নেই। একজন স্ত্রীর সমস্ত কাজে একজন স্বামী তার পাশে থাকে, আর একজন স্বামীর সমস্ত কাজে একজন স্ত্রী তার পাশে থাকে। চুরির দায়ে আমি চুরি যদি করি তার জন্য আমার স্ত্রী জেলে যাবে না, ঠিক তেমনই আপনার স্বামী চুরি করলে আপনি জেলে যাবেন না। কিন্তু এটা হচ্ছে এখানে সিবিআই এর প্রাইমারি রিক্রুটমেন্টের মামলা চলছে, আপনি জানেন। কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা হচ্ছে, আপনি জানেন। সেই রিপোর্টে পরিষ্কার কালীঘাটের কাকু স্বীকার করেছে যে এই এলাকায় চাকরি বিক্রির অন্যতম এজেন্ট হলো দেবরাজ চক্রবর্তী। এই রিপোর্টটা এখানে দিলাম। চাকরি বিক্রি হোক, সিন্ডিকেট রাজ হোক, বিভিন্ন ফ্ল্যাটে স্কোয়ার হিসেবে টাকা তোলা হোক, আমাদের কর্মী খুনের ঘটনা হোক, পোস্টপোল ভায়োলেন্স হোক, প্রত্যেক জায়গায় দেবরাজ চক্রবর্তীর নাম আসছে। দায় কি আপনি নেবেন দিদি ভাই? এদিকে
অদিতির কাছেও আগের তুলনায় এবারের নির্বাচন অনেক বড় চ্যালেঞ্জ। চলতি বছরের গোড়াতেই তিনি মা হয়েছেন। একদিকে সদ্যজাত সন্তানের যত্ন, অন্যদিকে নির্বাচনী প্রচারের ধকল। মাতৃত্বের নতুন দায়িত্ব সামলে নির্বাচনী লড়াইয়ে নামা অদিতির কাছে এক কঠিন পরীক্ষা। মানুষের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এটাই সব থেকে বড়। আমরা যে কাজগুলো সাফল্য বলবো না, কারণ আমরা কাজ করেছি, আমরা উন্নয়ন করেছি, আমরা কোনো কম্পিটিশনে তো নামেনি। তো আমরা মানুষের কাজ করতে ভালোবাসি এবং সেটার একটি আমরা কর্মসূচি, একটা সূচি যেটা আমরা মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছি যে আমরা 5 বছরে কী করতে পেরেছি তাদের। নতুন পথ চলা শুরু করলো, তারা একজন গুরুত্বপূর্ণ দায়িত্ববান নাগরিক হিসাবে তারা আগামীটা বেছে নেবে। নারী নিরাপদ, কিন্তু আরও অনেক কিছুভাবে মানসিকতা বদলাতে হবে। আমরা প্রশাসনিকভাবে অনেকটা বেশি সক্ষম হয়েছি, অনেক কাজে আমরা এগিয়েছি, আমাদের বিধানসভাতে এগিয়েছি। বাকিটা মানুষকে মানসিকতার জায়গা থেকে বদলাতে হবে। এদিকে অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলে বিরোধীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কেষ্টপুর খালের ঠিক পাশে। এই প্রতি বছরই ভোটের সময় যেই জিতে আসুন না কেন, এই খালের সংস্কার কিন্তু কোনোদিনই হয় না, যেটা একটা খুব বড় সমস্যা এখানকার। কারণ এইখানে বৃষ্টিপাত হলেই কিন্তু একদিকে যেরকম কেষ্টপুর খাল জলে টইটুম্বুর হয়ে ওঠে, সেই জল পার্শ্ববর্তী যে বসতিগুলো রয়েছে সেখানে গিয়ে ঢোকে। সবথেকে বড় সমস্যা এই রাজারহাট গোপালপুর কেন্দ্রের এটাই। এই 5টা বছরে অনেক কিছু আমাদের কাছে এসেছে, অনেক কিছু আমরা করার চেষ্টা করেছি। সম্পূর্ণ 100% কাজ আমরা করে উঠতে পারিনি, এটাও যেরকম সত্যি কথা। এলাকার সমস্ত কাজকর্ম সামলে আমি সদ্য মা, সেই মাতৃত্বের দায়িত্ব সামলে আমি একজন সঙ্গীত শিল্পী, সেই দায়িত্ব সামলে অকাজের কথায় খুব একটা কান দিই না। আজ তো সবসময় আপনার কথা বলবো। আর আমরা যে কাজ করেছি মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসায় আমরা করেছি এবং আমরা মানি এটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বাংলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত, তার অন্যথা কিছু হয় না। কোন দিকে এগোচ্ছে এই কেন্দ্রের ভোটের লড়াই? রাজারহাট গোপালপুর কেন্দ্রের এই লড়াই শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, ব্যক্তিগত সংগ্রাম ও প্রতিশ্রুতির দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। অদিতি নাকি তরুণ জ্যোতি, কাকে চান রাজারহাট গোপালপুরের জনগণ? এখানকার মানুষজনেরা কেমন আছেন, তারা কি চাইছেন নির্বাচনের প্রাক্কালে, তাদের কতটা পরিষেবা পেলেন তারা, এবং বিভিন্ন যে নাগরিক সমস্যাগুলি তারা কি সমাধান পেলেন বর্তমান বিধায়কের কাছ থেকে, নাকি চাইছেন তারা পরিবর্তন, সেই দিকেই আপনাদের নজর থাকবে। সেই বিষয়েই এখানকার মানুষের সঙ্গে আমরা কথা বলে নেব। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে তখন বিধায়ককে পাশে পাওয়া যায়? অবশ্যই পাশে পাওয়া যায়। কে বলেছে পাশে পাওয়া যায় না? আমার কাছে এরকম অনেক ছবি আছে। ইভেন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন বিধায়কের সামনে যদি কোনো অসুবিধা হয়, বিধান গাড়ি থেকে নেমে সেই অসুবিধার সমাধান করেন। তাই যারা বলছে যে বিধায়ককে দেখা যায় না বা কিছু, সে সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে। ইয়াং জেনারেশনের কাছে অবভিয়াসলি আমি মনে করি দুটো ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় যে গভর্নমেন্টাল যে স্কিমসগুলো যেমন যুবসাথী দেওয়া হচ্ছে, এগুলোর মাধ্যমে অনেকেই নিজের পড়াশোনা চালানোর চেষ্টা করছে, বা কিছু মাসে 1500 টাকা তো কম নয়, সেটার মাধ্যমে অনেকেই নিজের কোর্সিংয়ের ফিস যেগুলো অনেকে এইগুলো কমপ্লিট করতে পারে। আর এগুলো হওয়ার পর একটা চাকরি বা বেটার ফিউচার সিকিউর করা যায় বলে আমি মনে করছি। প্রকল্প দিয়ে ঘর সংসার চালানো সম্ভব না ঠিকই, কিন্তু একটু হলেও তো সুবিধা। এই বয়স্ক মানুষরা যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যারা পাচ্ছে, তো অন্তত একটু হলেও সুবিধা, যে ওষুধটা কিনতে পারছে, বা কেউ বাচ্চার টিউশনি খরচাটা দিতে পারছে, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে যেটা টিউশনি খরচা দিতে পারছে। আমি নিজেই লক্ষ্মী ভাণ্ডার পাই, টিউশনি খরচা আমি আমার ছেলে মেয়ের চালাতে পারি। তো এটা একটা দিক দিয়ে সুবিধা। সবসময় আমাদের ছেলেদের কাছে হাত পাততে হয় না, বা হয়তো ছেলেদেরও কোনো কারণে অসুবিধা হলে কোনো মাসটা আমরা এটা দিয়েও ম্যানেজ করতে পারি। এটা আমাদের একদিক দিয়ে সুবিধা, আমরা এটা পেয়েও খুব খুশি। দুর্নীতি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সারা পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে পৌঁছে গেছেন, যেভাবে কাজকর্ম করেছেন,
সেক্ষেত্রে আমার মনে হয় না দুর্নীতিটা মানুষের উপর কোনো প্রভাব পড়বে। আমাদের 17 নম্বর ওয়ার্ডে টোটাল 35 কোটি টাকার কাজ আমাদের বিধায়ক করেছেন। কোনো বিধায়ক আমার মনে হয় না কোনো ওয়ার্ডেই এত বড় কাজ করে থাকতে পারে, তাই আমাদের বিধায়ককে আমরা সবসময় পাই। গোটা বাংলাতে আমরা যদি দেখি পরিসংখ্যানটা অনেক নামই বাদ গেছে। ইভেন কি আমরা যদি দেখি যে আফটার SIR এরকম অনেক নাম আছে যেগুলো হয়তো ডিলিটেড হওয়ার কথা ছিল না, যে সমস্ত দিক দিয়ে ডকুমেন্টস সব ঠিক ছিল, কিন্তু তারপরও সেসব নাম বাদ গেছে। কিছুটা হলেও ইম্প্যাক্ট পড়বে, বাট আমার মনে হয় না অতটাও পড়বে বলে। কিছুটা পড়বে। ইডি সিবিআইরা ওরা তো ওদের মতন কাজ করছে, যেগুলো মানুষের ভুল তথ্য গিয়ে পৌঁছাচ্ছে, ওরা ওদের কাছে যেগুলো যাচ্ছে ভুল যাচ্ছে, সেগুলো আমাদের এখানে ওরা যখন ইনকোয়ারি করছে সেটা তো দেখতে পাচ্ছে যে কিছুই না। তো বেকার এগুলো করে তো কিছু হবে না। কর্মসংস্থান অবশ্যই দরকার। কর্মসংস্থান রীতিমতো কাজ যে হারে চলছে অবশ্যই। সেক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে কেন্দ্রে কত চাকরি বাকরি দিচ্ছে, সেই কেন্দ্রে থেকে কি আমরা কিছু সহযোগিতা পাচ্ছি? কিন্তু বাংলায় যেরকম কর্মসংস্থান আছে সেরকম আমার মনে হয় না বাইরে আছে। দুর্নীতি কেন ইস্যু হবে? আপনি যদি প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেন ওখানে কত রাস্তাঘাট হয়েছে, কত কিছু হয়েছে। ইভেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে, যেটা আমাদের রাজারহাটের মেন সমস্যা ছিল, জলের একটা বৃষ্টি হলে একটা জল জমার সমস্যা ছিল। আমাদের যখন আগের বার বিধায়ক হয়ে অদিতি মুন্সি আমাদের কাছে এসেছিলেন রাজারহাট গোপালপুরবাসীর কাছে, তখনই উনি এই কথাটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে, এখনকার ওই পাইপলাইন আপনি দেখবেন পাম্প হাউস শুরুও হয়ে গেছে। তাই কে বলেছে দুর্নীতি হচ্ছে? এগুলো যে বলছে সম্পূর্ণ মিথ্যে ছড়াচ্ছে। রাজারহাট গোপালপুর আমি দীর্ঘদিনের বাসিন্দা, জন্ম আমার এখানেই, এবং দীর্ঘদিন দেখে এসেছি যে জলের সমস্যা হয়েছে বা কিছু, একটু বৃষ্টি হলেই জল জমে যাওয়া বা কিছু। বাট মানে এতদিন, এখন আমি ভোটার হয়েছি ঠিকই, বাট তার আগে থেকে দেখছি কিছু সময় থেকে যে জল জমার যে প্রবণতাটা ওটা অনেকটা কমেছে। প্লাস রাস্তাঘাটে আগে যে অন্ধকার থাকতো বা কিছু, সেগুলো এখন লাইট বা অনেক মানে ওয়েল ডেভেলপড যে রাস্তা যেগুলো হয়, ওয়েল বিল্ড কনস্ট্রাক্টেড, সেইটা এখন আমরা দেখতে পাই। আমরা রাত্রির 12টার সময় বেরোলেও আমাদের কোনো অসুবিধা হয় না, বা আমরা মেয়েরা একা বেরোলেও আমাদের কোনো অসুবিধা হয় না। তো আমরা আজকের দিনে দাঁড়িয়ে খুব সেফ। রাজারহাট গোপালপুরে আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো। আমরা যথেষ্ট নিরাপদ, যথেষ্ট সিকিউর মনে করি এইখানে। মানে ব্যক্তি মতামত বলে যে অবভিয়াসলি তৃণমূলই জিতবে, কারণ মানে সারা বছর মোটামুটি যা কাজ হয়েছে রাজারহাট গোপালপুর এরিয়াতে, আপনারা যদি নিজেরাও দেখেন এরিয়াটা, কোনো টার্ফ গ্রাউন্ড বলুন, সুইমিং পুল বলুন, কিংবা রাস্তাঘাট বলুন, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে ডেভেলপমেন্ট হয়েছে। অদিতির কণ্ঠের সুরেলা জাদুতে কি আবারও মাতবে রাজারহাট গোপালপুর, নাকি তরুণ জ্যোতির আইনি যুক্তিতে ঘাসফুল শিবিরে ফাটল ধরবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ভোটের ফলের দিন। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এই কেন্দ্রের একাধিক প্রকল্প সুবিধা মিলছে এখানকার স্থানীয় বাসিন্দাদের। একদিকে যেরকম বাগুইহাটি ফ্লাইওভার, অন্যদিকে মেট্রো সংযোগ, প্রতিদিন নিত্য যাত্রীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুযোগ দিচ্ছে এই প্রকল্পগুলি। তার পাশাপাশি একাধিক ফায়ার স্টেশন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলোকেই সামনে রেখে এখানকার বিধায়ক এবং মনোনীত প্রার্থী তৃণমূলের অদিতি মুন্সি তিনি নির্বাচনে যেতে চাইছেন। অন্যদিকে বিরোধীদের তরফে বিধায়কের স্বামীর দিকে একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার। উত্তর দেবে 4 মে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, বাগুইহাটি।